This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। আর হটস্পট মানেই আজকে কিন্তু সারাদিনের গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখার পাশাপাশি মূলত যুদ্ধের খবরের দিকে নজর রাখবো। কারণ এই যুদ্ধের ক্ষেত্রে ইরান কি কৌশল নিতে চলেছে, আমেরিকা কি কৌশল নিচ্ছে, গোটা বিশ্বের সেই সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। তার পাশাপাশি ভারতের অবস্থানও জানাবো। তবে আজকে তিনটে ইস্যু কি কি রয়েছে, মানে কোন স্পেসিফিক তিনটে বিষয়ের দিকে আমরা নজর রেখেছি সেটা যদি নজর রাখা যায়। হটস্পট, হরমুজে প্রাণ ভ্রমরা কি কোথাও লুকিয়ে রয়েছে? প্রাণ ভ্রমরা হরমুজ প্রণালীতে কেন বলা হচ্ছে, কেন সেই কৌশল নিচ্ছে ইরান, জানাবো আপনাদেরকে। দ্বিতীয় বিষয় কি, আমেরিকার প্ল্যান, গোটা এশিয়াতে আমেরিকাকে এই মুহূর্তে জ্যাঠাগিরি দেখাতে চাইছে, কেন এই কথা বলছি জানাবো আপনাদেরকে। তৃতীয় বিষয়, মোদির স্পষ্ট বার্তা, তৃতীয় কোনো কারণ ইন্টারফিয়ারেন্স আমাদের পছন্দ নয়, আমরা আমাদের জায়গায় ঠিকঠাক রয়েছি। কেন বলছেন নরেন্দ্র মোদী এই কথা, অবশ্যই আপনাদের জানাবো। তবে সবার প্রথমেই আমরা যুদ্ধের খবরে স্পেসিফিক ইরানের হরমুজ বন্দরের দিকে নজর রাখবো। গতকাল একটা খবর আপনাদেরকে দেখিয়েছিলাম, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে আত্মসমর্পণ করতে বলছেন। আজ তার পাল্টা উত্তর দিলেন আয়াতুল্লাহ খামেনি। তিনি কি বলছেন, কোন চাপের মুখে আত্মসমর্পণ করবে না ইরান। ডোনাল্ড ট্রাম্পের আত্মসমর্পণ বার্তার পাল্টা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তার সাফ কথা, যারা ইরানকে চেনে তারা এই ভাষায় কথা বলে না, ইরান আত্মসমর্পণ করে না। পাশাপাশি আবারও ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন খামেনি। ইসরায়েল বড় ভুল করেছে, তার শাস্তি তাকে পেতেই হবে বলছেন খামেনি। কিন্তু খামেনি শুধুমাত্র কি হুঙ্কার হুঁশিয়ারি দিচ্ছেন, এবার কিন্তু তারা যুদ্ধের দিক থেকে কৌশল নিতে শুরু করেছে। কি কৌশল? তারা বলছে হরমুজ প্রণালীতে তারা মাইন বিছিয়ে দিবে, মাইন বিছিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে ইরান হরমুজ প্রণালীতে। আমেরিকা যদি হামলা চালায়, যে হুঙ্কার হুঁশিয়ারি বারবার দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, যে পুরোপুরি সরাসরি তারা যুদ্ধে অবতীর্ণ হবে, কিন্তু আমেরিকা যদি একটুও হামলা চালায় না ইরানের উপর, তাহলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে বলে ইরান জানাচ্ছে। খামেনিও সেই রকম স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন। মার্কিন যুদ্ধজাহাজ যে কোনো মূল্যে রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। কিন্তু এই হরমুজ প্রণালী কি, কেন গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী, আমি একটুখানি বিগ বলে সেইটা দেখাবো। হরমুজ প্রণালী এই মুহূর্তে গুরুত্ব ভীষণ, কারণ বিশ্বের প্রায় 30% তেল সরবরাহের পথ হচ্ছে এই হরমুজ প্রণালী। ভাবছেন ভারতে দাঁড়িয়ে এত কথা কেন বলছি, কারণ ভারতের প্রায় 85%, ভারতের যে তেল আমদানি হয় তার প্রায় 85% তেল এই পথ দিয়েই আসে। তারপরে প্লেটটা যদি আপনাদেরকে দেখাই, কেন গুরুত্ব বলা হচ্ছে, বিশ্বের বাজারে কিন্তু তেলের দাম বেড়ে যাবে যদি একবার ইরান এই হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। আর যদি সত্যি সেখানে মাইন বিছিয়ে রাখে, তাহলে কিন্তু এই প্রণালীর কাজ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। পরের প্লেটটা দেখাবো। পরের প্লেটে শুধু আমদানি নয়, এই পথে ভারত উপসাগরীয় দেশগুলিতে সামগ্রী এবং রাসায়নিক রপ্তানিও হয়। একটু পরেই আমি হরমুজ প্রণালীর অবস্থান এবং অবস্থানগত দিকগুলো আপনাদের সামনে তুলে ধরবো, যেটা বিভিন্ন দেশ তো এই প্রণালী সংলগ্ন রয়েছে এবং আরো বেশ কিছু বন্দর রয়েছে, সেই বন্দরগুলোও প্রভাবিত পড়বে। আমি তাহলে একটুখানি কৌশল কেন নেওয়া হচ্ছে ইরানের পক্ষ থেকে সেটা যদি একটুখানি দেখাই। হরমুজ প্রণালী কেন অবস্থানগত দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ, এইটা যদি আমি একটুখানি এই দিকটা যাচ্ছি। হরমুজ প্রণালীর পূর্ব দিকে ওমান উপসাগর রয়েছে। আপনি যদি দেখেন এই যে হরমুজ প্রণালী রয়েছে, তো তার আশেপাশের এলাকাগুলো, আশেপাশের দেশগুলো যথেষ্ট প্রভাবিত পড়বে। হরমুজ প্রণালীর পূর্ব দিকে ওমান উপসাগর রয়েছে। তারপরে কেন অবস্থানগত দিক থেকে গুরুত্বপূর্ণ আমরা বলছি, পশ্চিম দিকে পারস্য উপসাগর রয়েছে। আর পরের প্লেটটা যদি একটু দেখানো যায়, ইরানের হরমুজ দ্বীপের কাছে এই প্রণালী মাত্র 33 কিলোমিটার চওড়া। আমাকে না এটার জন্য একটুখানি স্পেসিফিক একটু লাঠিটা নিতেই হবে। এই জায়গাটা না ভীষণ সংকীর্ণ, মাত্র 33 কিলোমিটার। এই সংকীর্ণ জায়গাটা বন্ধ করে দিলে বুঝতে পারছেন যে কতগুলো দেশ প্রভাবিত হবে। আর এই জায়গা থেকে যখন তেল যায়, গোটা বিশ্বে তেল যায়, এই জায়গাটাই যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে তো বিশ্বের বাজারে স্বাভাবিকভাবেই তেলের দাম বাড়বে। চারপাশে ইরানের আব্বাস বন্দর রয়েছে, যে কথাটা আমি বারবার বলছি।
ইরানের রয়েছে আব্বাস বন্দর, সংযুক্ত আরব আমিরশাহীর ফুজারিয়া বন্দর রয়েছে, ওমানের সোহার বন্দর রয়েছে এবং কাতারের রাস লাফান বন্দর রয়েছে। আর প্রত্যেকটা বন্দরই কিন্তু এই হরমুজ প্রণালীর উপর ভীষণভাবে নির্ভরশীল। তাই এই প্রণালী যদি সত্যিই বন্ধ করে দেয় ইরান, যথেষ্ট বিশ্বের বাজারে তার প্রভাব পড়তে চলেছে। আমি এবার একটু মেন স্পেসিফিক খবরের দিকে যদি নজর দিই, কারণ এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি যখন ইরান দিচ্ছে, তখন তার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও কিন্তু বলছেন যে আমরাও যে কোনো মুহূর্তে হামলা করতে পারি। কিন্তু এই মার্কিন প্রেসিডেন্ট কেন এই কথাটা বলছেন, মানে ইরানকে সবক শেখাতে কেন তৈরি আমেরিকা, কেন তারা এই বার্তা, এই হুঙ্কার, এই হুঁশিয়ারি বারবার দিচ্ছে, সেইটার দিকে কিন্তু বিশেষজ্ঞরা বলছে যে মধ্য এশিয়ায় তারা কোথাও আধিপত্য বাড়াতে চাইছে, মানে জ্যাঠাগিরি দেখাবো, দাদাগিরি দেখাবো মধ্য এশিয়ায়, সেটাই যেন এই মুহূর্তে আমেরিকার একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমেরিকার মূল উদ্দেশ্য হচ্ছে গোটা বিশ্বে আমাকে সবাই দাদা মানবে। একটু বিগ বলে ম্যাপের দিকে তাকানো যাক, সেটার জন্য আমাকে একটুখানি আরো একবার জিপে আমি আপনাদের সেই ছবি দেখাবো বিগ বলে। এই মুহূর্তে যদি আমি পূর্ব এশিয়ার দেশগুলোর দিকে দেখাই, তাহলে পূর্ব এশিয়ার কোন কোন দেশে আমেরিকার প্রভাব রয়েছে সেটা আমি দেখাবো। পূর্ব এশিয়ার জাপান, দক্ষিণ কোরিয়া এবং থাইল্যান্ড। পূর্ব এশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, থাইল্যান্ডে ইতিমধ্যে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে, সেখানে গভীর অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এই দেশগুলোর সঙ্গে, দক্ষিণ কোরিয়া, জাপান এবং থাইল্যান্ড। এবার একটুখানি পরের প্লেটটা যদি দেখি, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাহলে আমি এদিকটাই যাই। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, তারা আমেরিকার উপর যথেষ্টভাবে নির্ভরশীল। আপনারা জানেন বাংলাদেশের সঙ্গে আমেরিকার একটা গভীর সম্পর্ক রয়েছে এবং সেখানেও দিন দিন প্রভাব বিস্তার করছে আমেরিকা, এবং বাংলাদেশের সেনার সঙ্গে যৌথ মহড়াও করেছে আমেরিকার সেনা। বুঝতে পারছেন যে বাংলাদেশে কতটা প্রভাব ফেলতে শুরু করেছে আমেরিকা। এবার যদি পাকিস্তানের দিকে নজর রাখি, পাকিস্তান তো ভিক্ষের ঝুলি নিয়ে বসেই আছে সবসময়। অপারেশন সিঁদুরের সময় দেখেছিলাম তারা আমেরিকার দ্বারস্থ হয়েছিল, তারা মানে তাদের ঘেঁটিটাও যেন কোথাও আমেরিকার হাতে ধরা রয়েছে। এবার আরব দেশগুলোর দিকে যদি একটু নজর রাখা যাক, আরব দেশগুলো সৌদি আরব, কাতার, আমিরশাহী এবং বাহরিন, এই চারটে দেশ দেখুন, সৌদি আরব, কাতার, বাহরিন, আমিরশাহী, এই প্রত্যেকটা দেশের সঙ্গে কিন্তু আমেরিকার সম্পর্ক বেশ গভীর রয়েছে, বাণিজ্যিক সম্পর্ক গভীর রয়েছে। এবার এইগুলো থেকে একটু দূরে এবার যদি ইরানের দিকে, এই যে ইরান দেখুন, প্রত্যেকটার সঙ্গে সম্পর্ক বেশ গভীর। পূর্ব এশিয়া যে একেবারে দেখতে পাচ্ছেন, মধ্য এশিয়ার একটা বিস্তীর্ণ অংশ রীতিমতো দখলে আনতে চাইছে আমেরিকা, মানে আমার দাদাগিরি থাকবে। তাই ইরানকেও এই মুহূর্তে তারা একটা চাপে রাখার কৌশল নিচ্ছে, এবং সেটা স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বের আরো একটা বড় দেশ চীনের কাছে যথেষ্ট মাথা ব্যথার কারণ। কারণ গোটা বিশ্বে শুধুমাত্র যে আমেরিকা দাদা হয়ে উঠবে, জ্যাঠাগিরি চালাবে, সেটা কখনোই স্বাভাবিকভাবে চীন মেনে নিতে পারে না, এবং রাশিয়াও তারা মেনে নেবে না। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই বিষয় যে চীন ও রাশিয়া এই অবস্থায় কি পদক্ষেপ নেয়। ভারত আপাতত, মানে আমাদের দেশ কি করছে, ভারত আপাতত পরিস্থিতির উপর নজর রাখছে, কারণ ইরান ও ইসরায়েল দুই দেশের সঙ্গেই আমাদের সম্পর্ক ভালো রয়েছে, বন্ধু সম্পর্ক রয়েছে। কিন্তু আমরা একটা বিষয় স্পেসিফিক করে দিচ্ছি, আমাদের দেশের অন্তর্বর্তী বিষয় কেউ যেন কোনো মাথা না ঘামায়। আমরা অন্য দেশের বিষয়ে মাথা ঘামাবো না, তোমরাও আমার বিষয়ে মাথা ঘামিও না। কারণ এই কথাটা বলতে বাধ্য হচ্ছে, অপারেশন সিঁদুরের সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনিই নাকি যুদ্ধ থামাতে সাহায্য করেছেন, তিনিই নাকি যুদ্ধ থামানোর জন্য দুই দেশের সঙ্গে কথা বলেছেন। কিন্তু আজ আরো একবার ভারত স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে আমরা নিজেদের সমস্যাটা নিজে দেখে নিতে পারবো। কারণ নরেন্দ্র মোদীর সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা হচ্ছে, সেখানেই তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন তৃতীয় পক্ষ যেন কোনো এন্ট্রি না নেয়। তৃতীয় পক্ষের নো এন্ট্রির কথা আরো একবার স্পষ্ট করে দিয়েছেন নরেন্দ্র মোদী। বিশেষ প্রতিবেদন দেখুন। ভারত পাকিস্তান সংঘর্ষ তখন চরমে, অপারেশন সিঁদুরে নাস্তানাবুদ পাকিস্তান। এগারোটি বায়ুসেনা ঘাঁটিতে ব্রাহ্মসের স্ট্রাইক, কিরানা পাহাড়ে পাক পরমাণু ঘাঁটির দরজাতেও ভারতের গোলা। কেঁদে কোকিয়ে ভারতের ডিজিএমওকে ফোন করেন পাকিস্তানের ডিজিএমও। তারপরই 12 মে সিজ ফায়ার অর্থাৎ সংঘর্ষ বিরতি ঘোষণা। हमने इतनी ताकत से दिया कि उनके सारे एयरबेस आज भी आईसीयू में पड़े हैं, पाकिस्तान शरणागति के लिए मजबूर हो गया। এর মাঝে বিতর্ক বাঁধিয়ে দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পোস্ট।
তিনিই নাকি মধ্যস্থতাকারী। তার চেষ্টাতেই নাকি ভারত পাক সিজ ফায়ার হয়েছে, জানিয়ে মোদী সরকারকে নিয়মিত বিধছেন বিরোধীরা। उधर से ट्रंप ने एक इशारा किया, फोन उठाया, नरेंद्र सरेंडर, और जी हजूर करके नरेंद्र मोदी जी ने ट्रंप के इशारे का पालन किया। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টেলিফোন করেই প্রধানমন্ত্রী মোদী জানিয়ে দিলেন কোনো তৃতীয় পক্ষ নয়, ভারতই দয়া করেছে পাকিস্তানকে। বিদেশ সচিব বিक्रम मिस्री বলেছেন, प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को स्पष्ट रूप से कहा कि इस पूरे घटनाक्रम के दौरान कभी भी किसी भी स्तर पर भारत अमेरिका ट्रेड डील या अमेरिका द्वारा भारत और पाकिस्तान के बीच मध्यस्थता जैसे विषयों पर बात नहीं हुई थी। অনুরোধ উপরোধ করেছিল পাকিস্তানি। सैन्य कार्रवाई रोकने की बात सीधे भारत और पाकिस्तान के बीच दोनों सेनाओं की एग्जिस्टिंग चैनल्स के माध्यम से हुई थी और पाकिस्तान के ही आग्रह पर हुई थी। G7 বৈঠক সেরে দেশে ফিরেছেন ট্রাম্প। মোদি এখনো কানাডাতেই। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে 35 মিনিট ফোনে কথা হয়। মোদি ট্রাম্পকে বুঝিয়ে দিয়েছেন দেশের বিষয়ে তৃতীয় পক্ষের নাক গলানো ভারত পছন্দ করে না। प्रधानमंत्री मोदी ने जोर देकर कहा कि भारत ने न तो कभी मध्यस्थता स्वीकार की थी, न करता है और न ही कभी करेगा। মোদি আরও একবার মনে করিয়ে দিয়েছেন অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি, যে কোনো সন্ত্রাসকে যুদ্ধ হিসেবেই দেখবে ভারত। দেখুন, আমরা এখানে দাঁড়িয়ে অনেক কথা বলি, আমরা এই স্টুডিওতে দাঁড়িয়ে অনেক কিছু বলছি, কিন্তু যারা এই মুহূর্তে যুদ্ধক্ষেত্রে রয়েছেন, মানে আমরা এমন একজনের সঙ্গে যোগাযোগ করেছি, মোহাম্মদ সালমান সরকার, যিনি হাইফা বিশ্ববিদ্যালয়ের গবেষক ইসরায়েলের, তিনি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সবার প্রথমে জানতে চাইবো, আপনি ঠিক রয়েছেন, আপনি সাবধানে রয়েছেন, আপনার আশপাশে কি অবস্থা দেখতে পাচ্ছেন, আপনার অভিজ্ঞতার কথা জানতে চাইবো। ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। আমরা এখনো পর্যন্ত ঠিকঠাক আছি, তেমন অসুবিধা কিছু হয়নি, কিন্তু যে যখন মিসাইলটা ছোড়া হয় বা যখন আমরা সাইরেন এসব শুনতে পাই, তখন একটু ভয়ানক একটা সিচুয়েশন তৈরি হয়। নর্মালি লাইফ এখনো পর্যন্ত তেমন বিঘ্নিত হয়নি। আমরা নিজেদের কাজ করছি, ইউনিভার্সিটি বন্ধ, মানে ওয়ার্ক ফ্রম হোম চলছে, এসবই আর কি, আমরা ঘরে বসে কাজ করছি। আমি আপনি কখনোই সেরকম ভাবে সরাসরি এরকম যুদ্ধের সম্মুখীন হয়নি, হয়তো আপনি এটা এরকম প্রথমবার অভিজ্ঞতা করছেন। ভয় তো লাগছে, মানে আমরা এখানে দেখে সেই ভিজুয়ালগুলো দেখে আমাদের ভয় হচ্ছে, আপনাদেরও তো ভয় তো নিশ্চয়ই লাগছে। ওখানকার মানুষের প্রতিক্রিয়া কি, তারা কি কোথাও অভ্যস্ত এই পরিস্থিতির জন্য? কারণ ইসরায়েলে দীর্ঘদিনই এরকম একটা টেনশন পরিস্থিতি। দেখুন, একদম ঠিক কথা, আমরা কোনোদিন এরকম পরিস্থিতির সম্মুখীন হইনি, কিন্তু আমি এখানে প্রায় 2022-23 থেকে আছি। আমি গতবারেরও সমস্যাটা দেখলাম, লেবাননের সাথেও যখন এসব সমস্যা ছিলাম। গতবারে ভয় খুব একটা লাগেনি, কারণটা আমাদের ভরসা ছিল আয়রন ডোম, আরো প্রতিরক্ষা ব্যবস্থা, তো সেগুলো ফাটাচ্ছিল, সেগুলো খুব একটা ভয় লাগেনি। কিন্তু এবারে একটু বেশি ভয়ানক। এবারে বেশি ভয়ানক কারণ হচ্ছে আমাদের হাইফাতে বা ইসরায়েলের বিভিন্ন জায়গাতে আপনি মিসাইল হিট হচ্ছে, তো এইটা একটু ভয়ানক। কয়েকদিন আগে ভয় মানে দেখুন, যখন ইন্টারসেপ্ট হচ্ছে, যখন আওয়াজ হচ্ছে, পুরো বাড়ির দরজা জানালা, কিচেনে বাসনপত্র আছে, সেগুলো একদম কেঁপে উঠছে এবং ভীষণ ভাবে ভয়ানক, ওটা খুবই ভয়ানক। একদম কয়েকদিন আগে টেলিভিশনে নিশ্চয়ই দেখছিলেন যে কিভাবে ভারত পাকিস্তানের মধ্যে এরকম মিসাইল ছোড়াছুড়ি হচ্ছিল, সেটা আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে সাক্ষাৎ করছেন, যে কিভাবে রাতের আকাশে ওখানে মিসাইল যাচ্ছে একেবারে তারার ঝাঁকের মতন। সেই বিষয়গুলো যখন দেখছেন, মানে আপনাদের কিভাবে অ্যালার্ট করা হচ্ছে, আপনাদেরকে কিভাবে সতর্ক করা হচ্ছে? আপনারা কি তখন বাড়িতেই থাকছেন না বিশেষ শেল্টারে গিয়ে থাকছেন? না দেখুন, আমরা সাধারণত নিজেদের কাজই করছি, নর্মাল লাইফ জীবনযাপন পালন করছি, কিন্তু হঠাৎ করে মেসেজ আসছে, মানে যে মুহূর্তে মিসাইল ছড়া হচ্ছে বা যে মুহূর্তে এয়ার ডিফেন্স সিস্টেম মনে করছে যে মিসাইলটা খুব কাছাকাছি, ওই সময় আমাদের একটা মেসেজ চলে আসে। অ্যাপ আছে ফোনে, নর্মাল টেক্সট মেসেজ আছে, সেই সব মেসেজ থ্রুতে মেসেজ চলে আসে, আর আমাদের হাতে তখন 1 মিনিটের মতো সময় থাকে। ওই 1 মিনিটের মধ্যে আমাদের ছুটে শেল্টারে যেতে হয়। আর শেল্টার তো আমাদের নর্মাল বাড়ির মতো নয়, ওটা একদমই যাকে বলা হয় ঢালাইয়ে তৈরি, এবং খুবই 1 ফুট 1.5 ফুটের চওড়া ঢালাইয়ের একটা ঘর, এবং ওইখানে ছুটে আমাদের যেতে হয়। এইটাই হচ্ছে কিছু। আর এর আগে আমরা দেখেছি মানে কিভাবে আয়রন ডোম থেকে রকেট ছুটছে, কিভাবে ঝাঁকে ঝাঁকে রকেট আসছে, সেগুলো কতটা ভয়ানক হতে পারে, তার আওয়াজ বলুন, তার এগুলো সত্যি ভয়ানক। এখানে না থাকলে
এগুলো বোঝা যায় না। এটা একটা খুব ভালো পয়েন্ট বলেন, সত্যি আপনি ওখানে রয়েছেন, তাই ওখান থেকে আপনি যেটা বলবেন সেটাই আমরা বিশ্বাস করব, কারণ সত্যি আপনি সেই জায়গায় রয়েছেন। একটা কথা বলুন তো, এত দিন রয়েছেন, এত বছর রয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে কি মনে হচ্ছে ইসরায়েল কি একটু অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে, না কোথাও একটু টেনশন করার মতন বিষয়? আপনারা যেহেতু এখনো অনেকেই সেখানে রয়েছেন, মানে ইসরায়েল কি অ্যাডভান্টেজ জায়গায় না ইরান? আপনি যেহেতু ওখানে রয়েছেন, আমার জানতে ইচ্ছা করছে। দেখুন, এইগুলো প্রতিরক্ষা ব্যবস্থা বলুন, টেকনোলজি বলুন, আমাদের পারসেপশন জেনারেলি কি বলি আমরা, যে হ্যাঁ ইসরায়েল অ্যাডভান্টেজ আছে, কিন্তু আমি তো আর ভেতরে নেই, অতএব আমার খুব একটা আইডিয়া নেই। বাট এই মুহূর্তে আমি একজন স্টুডেন্ট, আমি একজন ফরেনার, আমার ওখানকার নিউজ চ্যানেলগুলো কি বলছে, ওখানকার নিউজ চ্যানেলগুলো কি বলছে, ওখানকার নিউজ চ্যানেলের রিঅ্যাকশনগুলো যদি একটু দেখি। কারণ বেঞ্জামিন নেতানিয়াহু তিনি সবাইকে, মানে তিনি ইন্টারভিউ দিচ্ছেন, তিনি মানে যথেষ্ট ডেসপারেট, অন্যদিকে আয়াতুল্লাহ খামেনিও, কিন্তু সেখানকার নিউজ চ্যানেলগুলো কি ভাইবস, আমি সেটা জানতে চাই। দেখুন, ইসরায়েল সবসময় মানে একটা অ্যাডভান্টেজ পজিশনে আছে, এখানকার সায়েন্স টেকনোলজি সব দিক থেকে ইসরায়েল অবশ্যই মানে সব থেকে মানে 2-3 কদম যাকে বলা হয়, 2-3 স্টেপ এগিয়ে আছে। তো ইসরায়েল অ্যাডভান্টেজ পজিশনে আছে, কিন্তু যতই অ্যাডভান্টেজ থাকুক, ঠিক আছে, 99% চান্স, যতই বাঁচানো থাকুক 1%-এ মরার চান্সও থাকে একদম। তো ওইখানটা ভয় তো থেকেই থাকে। না না, এরকম কোনো অশুভ কথা বলবে না। আশা করি আপনারা সাবধানে থাকবেন, ভালো থাকবেন, খুব সাবধানে আমাদের দেশে ফিরে আসুন, সেই ব্যবস্থাও নিশ্চয়ই ইতিমধ্যে নেওয়া শুরু হয়ে গেছে। আপাতত ধন্যবাদ। তো আমরা সেখানে যারা রয়েছেন ইসরায়েল থেকে, যারা রয়েছেন, সারাদিন আমরা এরকম অনেকের রিয়াকশন নিলাম। ইসরায়েলের একজন গবেষকের সঙ্গে কথা হলো যে তাদেরকে ফেরানোর জন্য ব্যবস্থা তো নেওয়া হচ্ছে, কিন্তু ইরানে যারা এই মুহূর্তে আটকে পড়েছেন সেই সমস্ত ভারতীয়রা, তাদের ফেরানোর জন্য কিন্তু তৎপর হয়েছে দিল্লি। এবং ভারতীয় বংশোদ্ভূতদের কি বলা হয়েছে, যে চাইলে তারা আর্মেনিয়া সীমান্তের দিকে এগোতে পারেন, তাহলে সেই আর্মেনিয়া সীমান্ত দিয়ে তারা আসতে পারেন ভারতে, কাগজপত্র মিলে গেলেই তারা ভারতে ফিরে আসতে পারবেন। ভারতের 10,000 ছাত্রছাত্রী এই মুহূর্তে ইরানে আটকে রয়েছেন, তাদের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে, অথবা আর্মেনিয়া সীমান্তের দিকে যেতে বলা হয়েছে, সেখান থেকে উদ্ধার করে দেশে ফেরানো হবে তাদের। হটস্পট আজ এখানে শেষ করছি, আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন টিভি 9 বাংলার সঙ্গে থাকুন। যদি MDH কিচেন কিং কিচেনে থাকে, তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH